খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। সান মারিনোর বিপক্ষে আজ রাত 11টায় মাঠে নামবে বাংলাদেশ। প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের ব্যাপারে আত্মবিশ্বাসী জামাল ভুঁইয়া। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়কের কণ্ঠে জয়ের প্রত্যয়। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে পাকিস্তানের পর আফগানিস্তানকে রুখে দিল বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। আফগানদের সঙ্গে গোল শূন্য ড্র করে 1 পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। তাতে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ থাকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ 7 জুন স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে জিতলেই ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে মারুফুল হকের শিষ্যদের। সুষ্ঠু বিসিবি নির্বাচনের কথা বলে আসলেও রাজনৈতিক, সাংগঠনিক আর ভোটিং বিতর্ক এখন তুঙ্গে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো নিজেদের পরিকল্পনা শুনিয়েছেন এনএসসি মনোনীত নির্বাচন কমিশনার এহসানুল মামুন। নানামুখী বিতর্ক থাকলেও আগামী 7 জুন বিসিবিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কথাই জানিয়েছেন তিনি। শুনছিলেন ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। আজ রাতেই সেই পরীক্ষা দিতে চলেছে বাংলাদেশ, যেই পরীক্ষার জন্য বাংলাদেশের থমাস ডুলিকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। আজ থমাস ডুলিরও প্রথম অ্যাসাইনমেন্ট সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে। আজ জামাল ভুঁইয়ারা কতটা নিজেদেরকে উজাড় করে খেলতে পারবেন, কি সাফল্য আসবে, সবকিছু নিয়ে আজ আলোচনা করবো আমরা। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কোচ মাহবুব হোসেন রক্সি। আপনাকে স্বাগত ভাইয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বলছিলাম যে অনেক দিন ধরে আসলে এই সান মারিনো ম্যাচ নিয়ে অনেক আলোচনা হয়েছে, আবার সমালোচনা হয়েছে যে আমরা একেবারে র্যাঙ্কিং এর শেষ একটি দলের সাথে আমরা খেলছি। যদিও ইউরোপের কোনো দলের সাথে এটাই আমাদের প্রথম, তবে ইউরোপের মাটিতে কিন্তু আমরা 2000 সালে সম্ভবত খেলেছি, সেটা পাকিস্তান এবং ভারতের সাথে একটা টুর্নামেন্ট ছিল আর কি। সেক্ষেত্রে আমাদের তো ইউরোপের খেলার এই দলটার অন্তত অভিজ্ঞতা নেই, তাদের জন্য প্রথমবারই এই মাটিতে খেলার অভিজ্ঞতা হচ্ছে। মানে সান মারিনোর বিপক্ষে ম্যাচটা নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন? কারণ বসুন্ধরা কিংস থেকে অধিকাংশ প্লেয়ারই এখানে রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্তমূলক ইতিহাস করার মতো, যে প্রথম বাংলাদেশ একটা পরিপূর্ণ টিম নিয়ে ইউরোপের মাটিতে উড়ে গিয়েছেন এবং সেখানে খেলতে যাচ্ছেন সান মারিনোর মতো টিম। আমরা যতই ধরি র্যাঙ্কিং এবং ফিফা, ফুটবলের র্যাঙ্কিং ফিফার আর অনেক কিছুই কার্যকর করে না। মাঠে যখন খেলে পারফরমেন্সই তখন সবচেয়ে বেশি দেখায়। এবং 211 নম্বর দেশ ফিফার, সেই 211 নম্বর দেশ সান মারিনো। বাংলাদেশ থেকে প্রত্যাশা, বাংলাদেশের এই টিমটা, আপনি বলেছেন, আমি নিজেও বসুন্ধরার কোচ এবং বসুন্ধরার মুষ্টিমেয় প্লেয়ার এখানে চান্স পেয়েছে এবং তারাই 11-এ খেলে। এবং নতুন আমাদের কোচ যে এসেছে তার কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা। থমাস ডুলির প্রোফাইল এবং আমরা যতগুলি দেশে এসে কাজ করেছে এবং সে নিজে একজন বড় মাপের প্লেয়ার ছিল, আমেরিকান টিমে খেলেছে, ইউএসএতে। তাকে নিয়ে আসার পর থেকেই আমাদের সবার একটা প্রত্যাশা বেড়ে গেছে। তো তার প্রথম পরীক্ষা হলো সান মারিনোতে যাওয়া এবং এই টিমকে কম্বাইন করার জন্য যে সাপোর্টিং এবং লজিস্টিক সাপোর্ট যেটা হয়, সেটা হলো আমাদের লোকাল যারা ছিল এবং পুরনো সে টিম কিন্তু নিজে করেও নি এবং জানেও না। সে আসার পরে তাকে টিম দেওয়া হয়েছে 30 জন, সেখান থেকে সে 23 জন প্লেয়ার নিয়ে। মানে এই দলটার সঙ্গে থমাস ডুলি মাত্র 14 দিনের সফর এখন পর্যন্ত আর কি। হ্যাঁ, তো প্রথমে বাংলাদেশ, এখন সান মারিনোতে যে আজকে ওরা 4 দিন, তৃতীয় 3 দিন প্র্যাকটিস পেয়েছে এবং চতুর্থ দিন আজকে তারা রাত 11টার সময় বাংলাদেশ টাইমে ম্যাচটা শুরু করবে। তো সেখানে থমাসের কাছে প্রত্যাশা যে তার যে ফিলোসফি বা টিমকে নিয়ে সে কী চিন্তা করছে, এই টিমকে কোথায় দেখতে চায়, তার প্ল্যানিং কী আছে, এগুলো এক্সিকিউট করতে গেলে কী কী সাপোর্ট লাগবে, লজিস্টিক, বিএফএফ তাকে কী কী সাপোর্ট দিতে পারবে, সেই সব কিছুই তার প্রমাণ হবে আজকের এই খেলার উপরে। তো আমরা প্রত্যাশা করি বাংলাদেশ যে টিম গিয়েছে এবং যে টিম আছে এখন যে ফর্মে, সবাই মাত্র লিগ শেষ করেছে, সেই হিসাবে সবাই ভালো অবস্থায় আছে এবং কোনো ইনজুরি নেই যতটুকু জেনেছি, সবাই ভালো অবস্থানে আছে। এখন সে টিম কি সাজাবে সেটাই তার বড় ব্যাপার এবং টিমকে সবাইকে খেলানো যায় যেন, তারও পরীক্ষামূলক দেখার ব্যাপার আছে। সেই জায়গা থেকে অবস্থান করলে টিম একটা ভালো অবস্থানে যাবে এবং ভালো খেলে জয়যুক্ত হয়ে আসবে, সেই প্রত্যাশা করি এবং টিমকে নিয়ে আরও বেশি প্রত্যাশা আছে। সেটা সময় সাপেক্ষ এবং থমাসকে আসলে সময় দিতে হবে
এবং সে আজকের ম্যাচের পরে তাকে এখন আর ইন্টারন্যাশনাল তেমন খেলা নেই যতটুকু জানা আছে, তো ফিফা উইন্ডো ছাড়া তো আর ইন্টারন্যাশনাল ম্যাচ পাওয়া যায় না। কিন্তু টিম গুছানোর জন্য যেহেতু বাংলাদেশ লিগ আমাদের এখন বন্ধ, জুন জুলাই পর্যন্ত দলবদল হবে, জুলাই আগস্টে যে হলো খেলার প্রথম ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী কখন ইন্টারন্যাশনাল ম্যাচ আছে এবং কি টুর্নামেন্ট হতে পারে সেই হিসাবে তার প্ল্যান থাকবে। তো সেই প্ল্যানের আগে সে যদি টিমকে একটা ম্যাচ দিয়ে জাজ করে, সেটা তার জন্য সমস্যা। তাই সেই সমস্যা থেকে বের হয়ে আসতে হলে তাকে আরও 3-4টা ম্যাচ খেলা দরকার, সেটা ফ্রেন্ডলি হোক আর যে ইন্টারন্যাশনাল হোক, যেভাবে রক্সি ভাই, আমরা তার কৌশলটা সম্পর্কে জানবো, তবে তার আগে জানতে চাই আজ সান মারিনোতে তো অনেকদিন ধরেই রয়েছে, প্রায় এক সপ্তাহের কাছাকাছি। সেই ক্ষেত্রে আসলে সান মারিনোর বিপক্ষে বলছিল যে আবহাওয়াটা বেশি বড় চ্যালেঞ্জিং হতে চলেছে। সেই আবহাওয়া নিয়ে আসলে প্লেয়াররা তো সৌদি আরবে আমরা দেখেছি যে অনেক তীব্র গরমে আসলে তারা উত্তপ্ত রোদের মধ্যে আসলে প্র্যাকটিস করেছে, সেইটার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এইবার আসলে বলছিল যে বড় চ্যালেঞ্জিং, আসলে কি আসলে চ্যালেঞ্জিং হবে ফুটবলারদের জন্য? অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আসলে আমরা যেখানে যতটুকু বলে এশিয়া এবং ইউরোপের একটা ন্যাচারালি একটা ওয়েদার একটা বড় ব্যাপার, এবং স্পোর্টসম্যানদের থেকে ওয়েদারকে সবসময় একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে। অল্প সময়ের জন্য যে অ্যাডজাস্ট করা, এটা প্রফেশনাল প্লেয়ারদের জন্য একটা বড় মাপের প্লেয়ার এবং বড় মেন্টালিটি হলে তারা কিন্তু হামজাকে চিন্তা করেন। হামজা কিন্তু সরাসরি ইংল্যান্ড থেকে উড়ে এসে একদিন আগে বাংলাদেশে নেমে অ্যাডজাস্ট করে খেলেছে, এটা মানসিকতা। তো আমি এবং সমিত সৌম কানাডিয়ান যখন সুপার লিগ চলছিল তখন বরফ ঝরছিল, সেই পরিবেশ থেকে এসে জাতীয় স্টেডিয়ামে খেলেছে। হ্যাঁ, হঠাৎ করে যে এত মাইনাস কন্ডিশন থেকে এসে একদম গরমের মধ্যে অ্যাডজাস্ট করা, এটা মেনলি বডি থেকে মেন্টালিটি বেশি দরকার, এবং টিম ফিলিংস একটা বড় ব্যাপার। এটাকে ওন করার ব্যাপার থাকে যে আমি দেশের জন্য খেলছি, আমার বুকে সবুজ এবং লালের যে সমন্বয়, যে দেশের জন্য কিছু করা, সেটা অন্য ফিল করে। তো প্লেয়ারদের মধ্যে সেই আত্মবোধ এবং চেতনা, বাংলাদেশের জন্য খেলবো, বিদেশের মাঠে প্রথম খেলা, এবং ওখানেও কিছু দর্শক আমাদের আছে যারা ইটালিয়ান লোকাল বাঙালি আছে, আমরা দেখেছি তাদের সাথে কথা বলেছে বা ছবিতে এসেছে ভিডিও। তো সেই জন্য যে সাপোর্টটা থাকে, সবচেয়ে বড় জিনিস হলো চ্যালেঞ্জ নিয়েছে এবং ইউরোপের মাটিতে প্রথম খেলা, সেই হিসাবে বাংলাদেশ একটা ভালো ম্যাচ উপহার দেবে এবং সেটা জানিস তাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে সামনের দিকে। সান মারিনোর বিপক্ষে আর কয়েক ঘন্টা অপেক্ষার পরে আসলে মাঠে নামবে, সেক্ষেত্রে থমাস রুল নিশ্চয়ই তার একাদশটাও সাজিয়ে ফেলেছে। আপনার মতে একাদশে আসলে কারা থাকলে এবার প্রথম সান মারিনোর বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব? আপনার মানে আপনিও তো একজন কোচ, আপনিও নিশ্চয়ই প্ল্যান সাজান, আমরা একটু দেখতে চাই। আমরা একটা স্কোয়াড সাজিয়েছি সম্ভাব্য একাদশ, সেটা একটু দেখতে চাই। আমরা মোহাম্মদ ইব্রাহিম এবং ফাহিমকে অপশন হিসেবে রেখেছি মিডফিল্ডে। সমিত সোম আছে, জামাল ভুঁইয়া আছে, যদিও ফাহিম উপরের দিকে খেলেন, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী অনেক সময়, এবং এখানে হামজা চৌধুরীর বিশেষত্ব আছে যে দেখা যায় কখনো উপরের দিকে কখনো আবার নিচে, নিজের জায়গাটা তো রয়েছেই। আর ফাহমিদুল ইসলাম আছেন, শেখ মোরসালিন আছেন, তারাও আসলে শটটা নিতে পারেন। আমরা যদি পরের স্লাইডটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখছি যে সাদউদ্দিন রয়েছে, তপু বর্মন আছেন, তারিক কাজী, জাহান আহমেদ, সবাই আসলে ডিফেন্সটা সামলানোর জন্য ব্যস্ত থাকবেন। সেক্ষেত্রে আনিসুর রহমান জিকোকে আমরা রেখেছি, কারণ দীর্ঘদিন পর তিনি দলে ফিরেছেন। 24 সেপ্টেম্বরে সম্ভবত তিনি শেষ লাল সবুজের জার্সি গায়ে দিয়েছেন। এবার আমরা আশা করছি যে জিকোকে দলে রাখতে পারে ডুলি। আপনার কি মনে হয় স্কোয়াডটা কেমন হয়েছে? আপনার কি কোনো পরিবর্তন রয়েছে কিনা এই স্কোয়াডে? অবশ্যই এখানে আসলে আমি সাজালে আমার একটা প্ল্যান থাকতো, ডুলি যখন তো তার নিজের ফিলোসফি এবং বাংলাদেশ টিমকে নিয়ে কাজ করেনি, তার প্রথম কাজ, এবং কাজ করতে গেলে কি করতে হবে সে এই অল্প সময়ের মধ্যে, যেহেতু সে বড় মাপের কোচ, এটাকে তৈরি করে নিতে পারবে। তারপরেও একটা ম্যাচ একটা কোচের জন্য অনেক বড় ব্যাপার হয়ে থাকে। এখন এখানে ও জেতার জন্য যে খেলবে সেখানে 4-3-3 খেলতে পারে, 4-2-3-1 খেলতে পারে। প্লেয়ার মেক এ সিস্টেম, প্লেয়ার যেভাবে আছে আমি সেইভাবে আমার দল সাজাবো। আমার যদি দল সাজাতে হয়, প্লেয়ার না থাকে, তাহলে ওই টিম এবং দল কখনো স্ট্রং হয় না এবং খেলতে পারবে না। তো সেই জায়গায় জিকো গোলকিপার সুযোগ, যেহেতু অনেক দিন পরে, এবং বসুন্ধরায় লাস্ট অনেকগুলি ম্যাচ সে ভালো খেলেছে এবং সেই হিসাবে সে আবার ডিজার্ভ করে, এবং সে যদি পারফর্ম করে তাহলে আবার সে তার ল্যামলাইটে আসতে পারবে, সেটা প্রয়োগ করেছে। এবং ডিফেন্স লাইন এখানে যা আছে, সাদউদ্দিন, তপু, তারেক কাজী, জায়ান, এটা লাস্ট টিম, এবং কাবরেরা এই টিম নিয়ে ডিফেন্স খেলেছে। কিন্তু এখানে আমি একটু চেঞ্জ করতে চাই, যদি তারেক ফিট থাকে তাহলে ঠিক আছে, নাইলে এখানে হলো আপনি শাকিল আহাদ তপুকে এখানে, কিন্তু আমি কখনো তপু বর্মন এবং শাকিল আহাদ তপুকে সেইভাবে আসলে এক্সট্রিম লেভেলে যে খেলাটা সেটা কিন্তু দেখিনি, এইজন্য আমি তাকে রাখিনি। না আচ্ছা ঠিক আছে, সেটা আমি বলছি যে এখন লাস্ট পারফরমেন্স অনুযায়ী আমরা যে তারেক কাজীকে ভুটান লিগ আর এখানে বাংলাদেশ লিগ এখানে অনেক ডিফেন্ড করে, এখন তারেক কি পর্যায়ে আছে সেটা কিন্তু তপু প্রমাণ করেছে। শাকিল তপু মোহামেডানে রেগুলার খেলেছে এবং বেস্ট ফুটবল খেলেছে, এবং মোহামেডানের এখন
কান্ডারি সে এবং উঠতি ভালো প্লেয়ার এবং সাথে সিনিয়র তপু, এই কম্বিনেশনটা একটা বড় ব্যাপার থাকে। সাত তো প্রমাণ করেছে বাংলাদেশ টিমে এবং বসুন্ধরা টিমে সে একানত্ব আধিপত্য বিস্তার করেছে, তার 6টা অ্যাসিস্ট আছে, নিজের 2টা গোল আছে। আর জায়ান অলমোস্ট সে বেস্ট লেফট সাইড দিয়ে বেস্ট লেফট ফুটার প্লেয়ার হিসাবে আমরা এটা রেখেছি। মাঝখানে যে আপনি মিডফিল্ড তৈরি করেছেন, এখানে যদি আমরা ওইভাবে খেলাই তাহলে পুরনো এখানে আসে, এখানে হোল্ডিং হিসেবে হচ্ছে হামজা এবং সোহেল রানা, সিনিয়র সোহেল এবং হামজা কিন্তু বাংলাদেশে লাস্ট যতগুলো ম্যাচ খেলেছে বেস্ট ফুটবল খেলেছে এবং তাকে দরকার। আমি জামাল ভুঁইয়ার পারফরমেন্স চিন্তা করি না, কেন জামাল ভুঁইয়া ওই ফর্মে নেই, জামাল ভুঁইয়া এখনও টিমে আছে, এখন কোচ এটা বুঝবে ওকে খেলানো যায় কি না বা কী করে। হ্যাঁ, এখানে সমিশ্রম নাম্বার 10-এ এক সাইড থেকে আমাদের সবচেয়ে বড় যেটা পরীক্ষার ব্যাপার সেটা হলো রাকিব যেতে পারেনি বা যায়নি, ওর কিছু প্রবলেম ছিল বা যেটা ও জানিয়েছে তার ফ্যামিলিগত প্রবলেমের জন্য। তো সবচেয়ে অ্যাটাকিংয়ের সবচেয়ে ধার এবং সবচেয়ে অলমোস্ট আক্রমণাত্মক প্লেয়ার সেটাই হলো আমাদের রাকিব। তো রাকিব এক সাইডে ফাহিম, তো রাকিবের অল্টারনেট হিসাবে আমরা ওখানে ফামিদুলকে আর ফাহিমকে, একদিকে ফাহিম একদিকে ফামিদুল, তো 2 উইঙ্গার, মাঝখানে 10 সুমি, তার উপরে হলো মোরসালিন ছাড়া অল্টারনেট নাই, যেহেতু মোরসালিন না ফলস নাইন হিসাবে খেলতে পারে, আমাদের এই হলো টিম হতে পারছে। আচ্ছা, আপনি বলছিলেন যে জামাল ভুঁইয়া এখন আসলে ফর্মে নেই, আপনি কি জামাল ভুঁইয়াকে মানে এখন স্কোয়াড থেকে একেবারে বাদ দিয়ে দেওয়ার কথা বলছেন কিনা? যে আমরা কিন্তু যখন প্রথম হামজা চৌধুরী এই মাঠে খেলা হয় তখন কিন্তু ভুটানের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল, জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরীর যে কম্বিনেশনটা আমরা দেখেছিলাম, যে আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং, সেটা কিন্তু এরপরে আসলে দেখতে পাইনি, কারণ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা তাকে মাঠেই নামায়নি। এইবার আসলে সেই মানে সুযোগটা তো আছে যদি জুলি পরিকল্পনা রাখে। এখন হলো টিম জামালের যে পারফরমেন্স, যেই টেম্পোতে খেলে, ফুটবলের অনেক গতি বেড়ে গেছে, এখন ফুটবল জেতার জন্য খেলতে গেলে টেম্পো অনেক হাই লাগে। জামাল অনেক স্লো হোল্ডিং এবং অনেক স্লো করে ফেলে। ফুটবল যদি খেলতে হয় ওই জায়গার মানে অনেক বেশি ডিফেন্ডিং এবং অ্যাটাকিং থাকতে হয়। জামালের মধ্যে এটা এখন ধার কমে গেছে, যার জন্য এখন সে কোনো বড় টিমেও খেলতে পারে না, বা আগে যে ন্যাশনাল টিমে কোচ তারা মেন ম্যাচে একটাতেও তাকে নামানো হয়নি, শুধু প্র্যাকটিস ম্যাচগুলোকে তাকে রাখতো। কেন রাখতো সেই কোচই জানে, বা আমি বুঝি না। আমার টিমে হলে তো আমি খেলাতামই না, এই অবস্থা। তাহলে রক্সি ভাই আপনি কি বলছেন কিনা যে এইবারও কিন্তু অধিনায়কত্বের যে কোটা তিনি নিয়ে এসে প্রেস কনফারেন্সে এসেছেন এবং কথা বলেছেন, এবারও কি একই ধরনের মানে হবে কিনা জামালের সাথে? এটা আসলে এখন নতুন কোচ টমাস তুলি যদি ওর মনে করে যে এই বয়সেও যদি ওর কাছে সার্ভিস পেতে পারে, তাহলে সেটা ওর সময়ের ব্যাপার। টমাস তুলি যদি লিগ ম্যাচ দেখতে, একটা কোচের জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা হলো লিগ ম্যাচ দেখা, লিগের যত বড়গুলি ম্যাচ দেখতো, তাহলে বুঝতে পারতো যে জামাল কি পারফর্ম করছে বা ওর সতীর্থরা কি করছে, ওর ওখানে খেলার দরকার, বা ওই জায়গায় আমাদের বাংলাদেশে কারা আছে, তারা ওর চেয়ে বেটার কিনা, তাহলেই তো এখানে সার প্রমাণ বের হয়ে যায়। এবং সেই জায়গায় যারা মিডফিল্ড খেলছে তারা সবাই বেটার, তাহলে জামাল টিমে আসবে কীভাবে? যারা খেলবে সবসময় দেশের জন্য খেলবে এবং টিম জেতার জন্য খেলতে হবে, তাহলে তাকে রিপ্লেসমেন্ট হিসাবে চিন্তা করা যেতে পারে। হ্যাঁ, এক্সপিরিয়েন্স প্লেয়ার রেখেছে, অভিজ্ঞতার দরকার হয় টিম হ্যান্ডেলিং করার জন্য। আমরা আমাদের বসুন্ধরা টিমে রেখেছি বা বাংলাদেশ টিমে দেখেছি আগে, যে 15 মিনিট 20 মিনিট 25 মিনিট আছে, তখন প্লেয়ার রেস্ট দিয়ে তখন তুমি নামালে, যে ও এক্সপিরিয়েন্সটা কাজে লাগায় এবং টিমকে লিড অবস্থায় ধরে রাখতে পারে বা ওইটা কিছু সার্ভিস দিতে পারে। আমি 11-এ তাকে চিন্তা করছি না, বা হয় না ওর পারফরমেন্সে। ওকে রক্সি ভাই, আরো অনেক আলোচনা রয়েছে এই ম্যাচ নিয়ে, আমরা একটা ছোট্ট একটা বিরতির পরে এই আলোচনাটা সারবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। দেখছেন এখন জনপদে। দর্শক, আমরা এখন মাঠে কথা বলছিলাম বাংলাদেশের সান মারিনো ম্যাচ নিয়ে। রক্সি ভাই, যে আলোচনাটা ছিল যে থমাস রুলি তো বাংলাদেশের হয়ে প্রথম অ্যাসাইনমেন্ট এবং 14 দিন ধরে তিনি আসলে বাংলাদেশ দলটাকে নিয়ে কাজ করছেন। তিনি যখন দেশ ছেড়েছেন তখন বলেছেন যে এত কম সময়ে একটা দলকে বা প্লেয়ারদের পরখ করে নেওয়ার সুযোগটা আসলে কম থাকে। সেক্ষেত্রে বাংলাদেশের যে প্রত্যাশাটা তৈরি হয়েছে থমাস রুলিকে নিয়ে, যে হ্যাঁ তিনি যেহেতু যুক্তরাষ্ট্রে খেলেছেন, গায়ানার হয়ে কোচিং করিয়েছেন, বিভিন্ন ক্লাবগুলোতে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেও কাজ করেছেন, তার থেকে একটু প্রত্যাশাটা একটু বেশি। আমরা একটু দেখতে চাই যে থমাস রুলির সবশেষ 3টা দেশের সাথে তিনি কাজ করেছেন, গায়ানা অনূর্ধ্ব-23 এবং গায়ানার জাতীয় দল, ফিলিপাইনের সাথে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের হয়ে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন। তার রেকর্ডটা একটু দেখতে চাই। সবশেষ অনূর্ধ্ব-20 দলের সাথে তিনি কাজ করেছেন মোট 131 দিন। 2026 সাল থেকে তিনি জুন মাস পর্যন্ত কাজ করেছেন। তারপর হচ্ছে তিনি 4টা ম্যাচ খেলেছেন, সেখানে একটি জয় পেয়েছেন, হারের সংখ্যাটা আসলে বেশি। আর তিনি সেখানে ব্যবহার করেছেন খেলোয়াড় 19 জন খেলোয়াড়কে। গায়ানা দল রয়েছে, জাতীয় দল, যেটা 245 দিন ধরে তিনি কোচিং করিয়েছেন। একটা ম্যাচ খেলার সুযোগ হয়েছে, সেই একটা ম্যাচে তিনি জয় পেয়েছেন এবং 11 জন খেলোয়াড়কে সেখানে তিনি ব্যবহার
ব্যবহার করেছেন। ফিলিপাইন্সের কথা যদি একটু বলি, সেটা হচ্ছে 67 দিন তিনি কাজ করেছেন। ফিলিপাইন্সে 2 দফায় কাজ করেছেন, একটা 2014 সালে, আবার 2022 সালে তিনি কাজ করেছেন। দীর্ঘ একটা সময় কাজ করেছেন তিনি ফিলিপাইন্সের সাথে। সেখানে 4 ম্যাচ খেলেছেন। যখন 2022 সালে কাজ করেছেন, 2টা ম্যাচে জয় পেয়েছেন, একটাতে ড্র এবং একটাতে হার হয়েছে। 31টা খেলোয়াড় ব্যবহারের সুযোগ পেয়েছেন তিনি সেখানে। আর ফিলিপাইন্সের যেটা বলছিলাম যে 2014 থেকে 18 সাল পর্যন্ত দীর্ঘ একটা সময় তিনি কাজ করেছেন ফিলিপাইন্স জাতীয় দলের সাথে। সেই সময় সেখানে দেখছি যে আমরা 42টা ম্যাচ তিনি খেলিয়েছেন। তারপর হচ্ছে জয়ের সংখ্যা 18টা, হার 13টা, আর 11টা ড্র আছে সেখানে, এবং 55 জন খেলোয়াড় তিনি ব্যবহার করেছেন। এটা হচ্ছে থমাস ডুলির রেকর্ড। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, 14 দিন রয়েছে, বাংলাদেশে কিছুদিন কোচিং করেছেন, বিদেশের মাটিতে কোচিং করেছেন। এই সময়টাতে আপনি কিভাবে দেখছেন একজন কোচ হিসেবে আরেকজন কোচকে? আচ্ছা, একটা কোচের সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে সে বাইরে এসে কাজ করছে, প্রফেশনালি যখন কাজ করছে, সেটা একটা বড় ব্যাপার। এই ফিলিপাইন্সে প্রথম দফায় যখন কাজ করেছিল 1517 2014 সালে তিনি দায়িত্ব নিয়েছিলেন, 18 সালে শেষ করেছেন। 18 সাল, এই 4 বছরে সে 18টা ম্যাচ জয় করেছিল, 13টা ম্যাচ হেরেছে এবং 11টা ম্যাচ ড্র করেছে। এটাই তার পারফরমেন্সের সবচেয়ে ভালো দিক। তারপরে দফায় আবার এসেছে, তারপরে গায়ানা সিনিয়র টিম নিয়ে কাজ করেছে, তারপরে এখন অনূর্ধ্ব 19-এ ছিল লাস্ট। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছে, ক্লাব লেভেলে 2টা জায়গায় কাজ করেছে ছিল। তো যে কোচ হিসাবে সেখানে নো ডাউট তার এক্সপিরিয়েন্স অনেক বেটার। এবং বাংলাদেশ টিম নিয়ে প্রত্যাশা এই জন্য যে বাংলাদেশ টিম নিয়ে এখন তার করার কিছু নাই, এটা তার রেডিমেড টিম করা। আপনি হলো আমি হলো তাই করতাম, যারা আমার সহযোগী আছে তারা যেহেতু জানে, তাদের ইনফরমেশন নিয়ে নিজেকে পরখ করা। তো সেখানে যদি নিজে কিছু করতে চায়, তাহলে একটা টিমের জিনিসটা যেটাকে বলে ব্রেকিং ডাউন হবে। তো সেই জায়গা থেকে যদি এই ডিসিশনগুলি আসে, তখন তার জন্য প্রবলেম হয়ে থাকে। তাই জন্য তার পুরো ব্যাকগ্রাউন্ড ইতিহাস এবং তারা সহকর্মী যে অ্যাসিস্ট্যান্ট কোচ, ম্যানেজার যারা আছে এবং তাদেরকে নিয়ে এই উৎফুল্ল এবং প্রাণবন্ত প্র্যাকটিস আমি দেখেছি। আমাদের মাঠেই প্র্যাকটিস করেছে বসুন্ধরা টিমে যাওয়ার আগ পর্যন্ত, এবং সবার সাথে দেখেছি খুব তাড়াতাড়ি। এটা একটা বড় কোচের বড় প্রাপ্তি, যেটাকে খুব তাড়াতাড়ি টিম বন্ডিং তৈরি করতে পারা। এবং টিম বন্ডিং তৈরি করতে পারলেই তখন এটা কিন্তু বলা যাচ্ছে না যে আপনি যে বলেছেন এই 10 দিনের ব্যাপারে, এবং সে নিজেও বলেছে 15 দিনের জন্য একটা ইন্টারন্যাশনাল টিম তৈরি করা, যেটা জুনিয়র টিমও না, ইন্টারন্যাশনাল টিম করা। কিন্তু অ্যাডভান্টেজ এখানেই আছে, থমাস ডলি যাদের সাথে খেলতে যাচ্ছে সেই টিম হলো সান ম্যারিনো হলো ফিফার সবচেয়ে লাস্ট টিম, যেটাকে বলে। কিন্তু সান মারিনোকে পিছিয়ে রাখার সুযোগ নেই, তারা কিন্তু রোমানিয়া, অস্ট্রিয়া দলের মতো খেলে। এবং ওরা যে জায়গায়, ওদের যে দেশ, যেই জায়গা, তার পারিপার্শ্বিকতা সবাই কিন্তু ইউরোপের টপ লেভেলের টিম। এবং ওখানে যখন ফিফা এই যে র্যাঙ্কিং এবং এই যে গ্রুপিং করা হয়, তখন কিন্তু ওরা স্পেন, জার্মান, ইতালি, তারপরে যুগোস্লাভিয়া সবার সাথে কিন্তু খেলতে হয়। সেখানে তারা হারে, কিন্তু হারা তো বড় জিনিস না, সেখানে তাদের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু অনেক বেশি কাজ করে। তো বাংলাদেশ মনে করলেই সবাই মনে করছে এবং প্রত্যাশা অনেক বেশি যে যাবো আর আমরা ওই 6-7 গোলে জিতে যাব। এটা ভুল ধারণা। ফুটবল মাঠে খেললে, আমি আগে বলেছি, র্যাঙ্কিং দিয়ে কাজ করে না, র্যাঙ্কিং প্রেজেন্ট পারফরমেন্স ইন দ্য ফিল্ড। তখন কার কী অবস্থা, মানসিকতা, এবং তখন কি খেলছে, কি চ্যালেঞ্জ নিচ্ছে, সেটা বড় ব্যাপার হয়ে থাকে। সেই জন্য দলের জন্য একটু টাফই হবে। প্লেয়ার কম্বিনেশন যদি নতুন করতে চায় তাহলে তার জন্য, কিন্তু সাজানো টিম যদি ওটাকে নামায় যে হ্যাঁ লাস্ট খেলে আসছে বাংলাদেশ যে কম্বিনেশন ছিল সেটার উপরে, তারপরে সে যে সময়টা পাবে, এখন 45 মিনিট হোক আর 30 মিনিটে তার নিজস্ব কিছু প্ল্যান থাকলে তারা প্রয়োগ করতে পারবে ওই জায়গাটায়। এবং 5-6টা প্লেয়ারকে সে নতুনভাবে চেঞ্জ করে সেই জায়গাগুলিকে দেখতে পাবে। যার জন্য তো প্র্যাকটিস ম্যাচ, যে খেলতে হলে প্লেয়ার যাচাই বাছাই করার জন্য ও কতটুক যাবে, এবং প্লেয়ারের ভিতরে কী ম্যাটেরিয়ালস আছে, এবং এই টিমকে নিয়ে সে কতদিন কাজ করতে পারবে, এগুলো সে ও নিজেই তখন প্ল্যান করবে এবং ধরতে পারবে। এই জন্য একটা বড় চ্যালেঞ্জ দুই দিক থেকে, যে প্রত্যাশা এবং চ্যালেঞ্জ দুইটা কিন্তু আছে। সবাই প্রত্যাশা করবে, প্রত্যাশার জন্য প্রথম ম্যাচে আমি হেরে গেলাম বা বাজে করলাম, সেজন্য বাদ হয়ে গেলাম, সেটা কিন্তু একটা কোচের জন্য অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। অ্যান্ড কোচকে সময় দিতেই হবে আপনাকে, এবং এই টিম নিয়ে কাজ করতে হলে তাকে, যে আমি বলেছি, আরও কিছু নিজে প্ল্যানিং অনুযায়ী ম্যাচ রাখতে হবে বিভিন্ন দেশের সাথে, র্যাঙ্কিংয়ের উপরেও এবং নিচেও। তখন সে টিমকে ব্যালেন্স করতে পারবে এবং সেটা নিয়ে তখন সে আগাতে পারবে আর কি। মানে আমরা বিগত সময় দেখেছি যে আমাদের যখন হচ্ছে ফিফা উইন্ডো আসে, তখন তাড়াহুড়ো করে ফিফা উইন্ডো ভরাট করার জন্য আমরা একটা দেশের সাথে, একটা দলের সাথে আসলে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করি। এবারই বোধহয় প্রথম যে ইউরোপের দলের সাথে আসলে ম্যাচ খেলানোর সুযোগ হয়েছে বাংলাদেশের। এটা কিন্তু ফুটবলারদেরও আফসোস ছিল এতদিন যে তারা নেপাল, ভুটানের বাইরে যেতে পারেনি। আমরা
এমন এমন প্লেয়ারদের এমন এমন দেশের নামও শুনেছি যারা বাংলাদেশকে দিয়ে আসলে পরিচিত পেয়েছে বিশ্ব পরিমণ্ডলে, যেমন সেশেলসের নামই যদি একটু বলতে চাই। আমরা সিলেটের মাটিতে খেলেছিলাম। সেই ক্ষেত্রে আসলে ডুলির এই চ্যালেঞ্জটা কেমন হতে পারে বাংলাদেশের, যেহেতু বলা হচ্ছিল যে সাজানো দল, তারপরেও তো আমরা দেখছি যে ফিনিশারের অভাবের কারণে বেশ অনেকদিন ধরে আসলে ফাইট করে আসছে বাংলাদেশ দল, স্কোর করতে পারছে না, আবার এবার রাকিব নেই। সেক্ষেত্রে এইবার কি চ্যালেঞ্জটা একটু বেশি হবে কিনা ডুলির জন্য? অবশ্যই একটা ফুটবল গোলের খেলা, সবাই গোল দেখতে চায়, জেতার জন্য খেলতে চায়। এখন ঢুলিকে সেই সুযোগটা যে সবচেয়ে অ্যাটাকিং এবং সবচেয়ে দুর্দান্ত, সবচেয়ে ভালো অবস্থায়, পারফরমেন্সে, ফর্মে, সব দিক থেকে রাকিব বাংলাদেশে এখন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। তো সে যেহেতু টিমে নেই, আপনি থাকলে সেই, আপনি যদি প্রধান অস্ত্র না থাকে তখন আপনাকে প্ল্যান 2-তে যেতে হবে এবং প্ল্যান 3 থাকতে পারে। এখন ঢুলি সেই সময়টাও পায়নি, কারণ কারো খেলা সে ইন দ্য ফিল্ড যে দেখতে পারেনি, কোনো ম্যাচ দেখে পারেনি। তার যা অভিজ্ঞতা, সব এক্সপিরিয়েন্স, তার সাপোর্টিং স্টাফ এবং হলো ভিডিও অ্যানালাইসিস, ভিডিও থেকে দেখে প্লেয়ারের ক্যারেক্টার তৈরি করা, ক্যারেক্টার অনুযায়ী তাকে প্ল্যান তৈরি করা এবং খেলা। তো সেই জায়গা থেকে আসলেই একটা প্রথম বাইরের থেকে এসে একটা কোচ। তারপর আমি যতটুকু বলি, ঢুলি লাস্ট ফিলিপাইনে ছিল, ফিলিপাইন টিম বাংলাদেশে এশিয়ার লেভেলের এই ফুটবলগুলি খেলে এবং সেখানে তার অনেক বেশি এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে পারবে। সেই কাজে লাগানে সেটাই বড় কোচের মাপ হবে এবং বড় কোচের যে ডিসিশন মেকিং সেটা এখানে ফুটে উঠবে, যে টিমকে কিভাবে সাজালো এবং টিমকে কিভাবে বের করে নিয়ে আসলো। তো চ্যালেঞ্জ তো নিতেই হবে, সে যেহেতু নতুন এসছে এবং তাকে সময় দেওয়া হয় নাই, একটা বড় দিনের জন্য সে কন্ট্রাক্টে যাচ্ছে, তাহলে তাকে সময় দেওয়া দরকার এবং বাংলাদেশ টিমের সেই সুযোগটা আছে, যেহেতু ঢুলির সাথে 2 বছর বা 3 বছর এটা পারফরমেন্স অনুযায়ী তখন এটাকে বাড়াতে পারবে। যেমন আমরা ক্যাবরেরা যখন এসেছিল তো প্রথম 6 মাস ছিল, তারপরে ম্যাচ দেখার পরে আস্তে আস্তে এটা বেড়েছে। তাই সবচেয়ে বেশি সময় বাংলাদেশ টিমের সময় ছিল এবং হামজার মতো প্লেয়ার তার সময় এসেছে, সমিতের মতো প্লেয়ার যারা ইউরোপের এবং আমেরিকার মতো লিগ খেলে আসে। তো সেখানে ঢুলির এই অ্যাডভান্টেজটা থাকবে এবং সামনে আমরা আরও দেখছি যে ভালো কিছু প্লেয়ার আসছে বা আসার জন্য আগ্রহী আছে। ফেডারেশন চাচ্ছে তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে বা পাসপোর্ট তৈরি করে যোগাযোগ করছে, তারা এসে খেলতে পারে। টিম এইভাবে ডে বাই ডে কিন্তু চেঞ্জ আসবে এবং বাঙালি লোকাল আমাদের যে প্লেয়ার তাদেরও চ্যালেঞ্জ অনেক বেশি থাকছে, তাদেরকে এই ফাইট করে তাদেরকে অবস্থান তৈরি করে রাখা। তো এই কম্বিনেশনটা আসলে টিমের জন্য একটা বড় ব্যাপার এবং বাংলাদেশ টিম সামনে আরও ভালো একটা টিমে পরিণত হবে। অ্যান্ড ঢুলির প্ল্যানটা কি আমরা এই ম্যাচের পরে কিন্তু এটা পরিষ্কার হবে এবং জানতে পারবো। আর রক্সি ভাই, আপনি বলছিলেন যে একটা ম্যাচ দিয়ে আসলে একটা কোচকে সেভাবে যাচাই বাছাই করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা দেখেছি যে হ্যাভিয়ার ক্যাবরেরা যখনই আসলে মানে বিরতিতে থাকতো বা কোনো ম্যাচ থাকতো না, তখনই তিনি স্পেনে চলে যেতেন। ডুলির ক্ষেত্রে আমরা কি হবে সেটা তো এখন বলা সম্ভব না। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে একটা পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনাটা আসলে কি হলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য ভালো হয়? অনেক সময় দেখা যায় যে বাইরের কোচরা তারা আসলে কোন দলের সাথে প্লেয়াররা খেলবে, দেশটা খেলবে, তারা নিজেই আসলে যোগাযোগ করেন। এইটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বেশি দেখা যায় না। এখন আসলে পরিস্থিতিটা পাল্টাবে কিনা? না, অবশ্যই পাল্টাবে। এক একটা কোচের ফিলোসফি এক এবং ধ্যান ধারণা আলাদা থাকে। সে এক জায়গা থেকে আসছে, আপনি যেরকম বলেছেন যে সে যদি চ্যালেঞ্জ নেয় এবং তার টিমকে যদি উপরে দেখতে চায়, তাহলে তার প্ল্যান থাকতে হবে যে 4 মাস পরে কার সাথে খেলা আছে, তারপরে সাফ ফুটবল হওয়ার কথা আছে, সেখানে কারা কারা খেলবে, সেই টিমগুলি কী, সেই টিমের প্লেয়ারগুলি কারা, তাদের এগেনস্টে কী খেলবে। যেমন আমরা এখন শ্রীলঙ্কা বা পাকিস্তান চিন্তা করলে, লাস্ট যেটা মালদ্বীপে যে খেলা হচ্ছে, আফগানিস্তান টিম সব প্রবাসী প্লেয়ার খেলে, বেশিরভাগই তাদের লোকাল লিগ ওইভাবে হয় না, দেশের অবস্থা ভালো না। তো এখানে শ্রীলঙ্কা অনেক চেঞ্জ হয়ে গেছে, ওরা প্রবাসী প্লেয়ার নিয়ে এসে অনেক স্ট্যান্ডার্ড ফুটবল খেলছে। আফগানিস্তান ভালো টিম, ইন্ডিয়া অনেক ইমপ্রুভমেন্ট, আমাদের সাথে তারপরেও খেলতে গেলে আমাদের সাথে হিমশিম খায়। তো এই চেঞ্জগুলির জন্য অপোনেন্ট কী থাকবে এবং কী খেলবে, সেখান থেকে তো তার চ্যালেঞ্জটা আসবে এবং এই জিত হারই কিন্তু তার র্যাঙ্কিং এবং পারফরমেন্স উপরের দিকে নিয়ে যাবে। তো সেই চিন্তা করলে তাকে প্ল্যান সাজাতেই হবে, সে থাকুক আর না থাকুক। আপনি যেটা বলছেন যে হ্যাঁ খেলা নেই, তাহলে কি দেখবে, তাহলে অপোনেন্ট টিম প্লেয়ার নিয়ে এবং ইন্ডিভিজুয়ালি এক একটা ভালো কোচ কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সাথে কানেকশন রাখে এবং তার পার্সোনালে সব কিছু নিয়ে কাজ করার জন্য চিন্তা থাকতে হবে। তখন প্লেয়ার আস্থা পাবে যে আরে কোচ আমার উপর অনেক বেশি ভরসা পায়, আমি কোচকে কিছু দেবো। গিভ অ্যান্ড টেক, এটা হলো বড় জিনিস। তখন টিম বন্ডিংটা বাড়ে এবং তখন টিম রেজাল্ট করে, যেটা আমরা বসুন্ধরা পরীক্ষিত এই বছরের। আমরা এই জন্য এটা একটা প্রমাণ দিলাম যে এই জায়গা থেকে ঢুলিকে আরও বেশি কাজ করতে হবে এবং আমি জানি যদি এই ম্যাচের পরে তার সময় সেভাবে হয় এবং কন্ট্রাক্ট আমরা যতটুকু জানি যে এটাকে ক্লিয়ার হবে। এখন অনেকে বলছে 1 ম্যাচ, আবার অনেকে বলছে 2 বছর, এটা আসলে ক্লিয়ার না। তা আমরা চাই ডলি যেহেতু সই করেছে বাংলাদেশ সময় আসলে
একটা কোচ যখন একটা জাতীয় দল ছেড়ে আসে হ্যাঁ। নিশ্চয়ই আসলে একটা ম্যাচের জন্য ম্যাচের তিনি জন্য নিজেও কেউ আসবে না, এরকম যিনি মাপের প্রফেশনাল কোচটা কখনোই কোচ। হয় না। এটা আসলে আসে হয়তো না। বা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিছুটা প্ল্যান করা, এবং এটা বলছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এটা ভিতরে কিছু জিনিস আছে, সবকিছু আসলে ফেডারেশনের জিনিসগুলো লিক আউট হওয়া উচিত না। অনেক কিছু গোপনীয়তা থাকে, এটা জাতীয় দলের ব্যাপার, এবং অনেক কিছু সিক্রেট থাকলে এগুলো একটু টিমের জন্য একটু ভালো হয়। রক্সি ভাই, আরো অনেক আলোচনা করব ফুটবল এবং ফুটবলারদের নিয়ে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। দেখছেন এখন মাঠে, কথা বলছিলাম দেশের ফুটবল এবং ফুটবলারদের নিয়ে। আর রক্সি ভাই, যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের ফুটবলাররা আসলে এখন কোন পরিস্থিতিতে আছে, তাদের দেখা যায় যে 2026 সালে বাংলাদেশ ফুটবল দল ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, যে দুটো ম্যাচ খেলেছে সেখানে দুটোতে আসলে হেরেছে, যদিও র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে ছিল। এর আগে আমরা দেখেছি এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচে ভারত সহ অন্যান্য দলের সাথে খেলেছে, ফিফা উইনারদের নেপালের সাথে খেলেছে। এই ম্যাচগুলোতে খেলার কারণে দেখা যায় যে ফুটবলারদের মান বা র্যাঙ্কিংটা বা প্রাইস মূল্য, যেটা আমরা দেখি ট্রান্সফার মার্কেটে বাজার মূল্য, সেটা আসলে কমে কিনা, প্রভাব পড়ে কিনা দেশের বাজারে? না, এটা আসলে ইন্টারন্যাশনালি আমাদের দেশের বাজার মূল্য যতটুকু বলা হয়, আমাদের এটা মার্কেট প্রাইস বলে, আবার সেটা কিন্তু আমাদের প্লেয়াররা এখন পর্যন্ত দেশের বাইরে কোনো জায়গায় ইন্টারন্যাশনালি ম্যাচে কন্ট্রাক্ট হয় নাই। সেই জায়গায় বাজার মূল্য এখন কোথায় হবে? তার বাজারটা হলো দেশের মতো, দেশের যে টপ টিমগুলো আছে সেখানে তার মান উন্নয়ন হয়, এবং সেখানে সে পারফরমেন্স করলে সেখানে সে তার রেটটা বাড়াতে পারে। এইটা হলো ব্যাপার। তো ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য যে ন্যাশনাল প্লেয়ার আমাদের যে কজন আছে, এই ধরনের 30 জনকে ডাকা হলো। এবার দুটো টিম করেছে, সেখানে ধরো আরও 20 জন, 50 জনের মতো প্লেয়ার, 23, 26, 46 জন প্লেয়ার গিয়েছে। তো এদের অবস্থা, তো এখানে যেখানে টপ প্লেয়াররা ভালো পারফর্ম করে তাদেরকে ইন্টারন্যাশনাল ম্যাচে গোল করলো, ভালো পারফর্ম করলো, সেটা কিন্তু এই লোকাল লিগের ক্লাবগুলো তখন ডিমান্ড বাড়ে যে আমার পারফরমেন্স ভালো, বা সেখানে আমি একমাত্র প্লেয়ার। আমি রাকিবকে কেন বলছি, রাকিব ইন্টারন্যাশনাল যতগুলো ম্যাচ বলেনি, ভিয়েতনাম, লাস্টে সিঙ্গাপুর, হংকং, তারপরে আমরা ইন্ডিয়ার এগেনস্টে খেলেছে, তো বেটার পারফরমেন্স করেছে দেখেই সে আজকে বেস্ট পারফরমেন্স বলা হয়। মোরসালিন, সেখানে সে 2টো গোল করেছে, এবং বাকি খেলেছে কে, যে ডিফেন্ডার খেলে তপু, গোলকিপার মিতুল বা সাদউদ্দিন, এরা সবাই কিন্তু লোকাল লিগ উইথ ইন্টারন্যাশনাল পারফরমেন্স করাতেই তাদের এই মানটা বাড়িয়ে নিতে পারে। এবং লাস্টে যেগুলো আমাদের ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং আমাদের যে লোকাল বাজার, যেটা লোকাল মার্কেটে ক্লাবগুলি যারা টপ ক্লাব বা ভালো টিম করতে চায়, তখন এই যাচাই বাছাই করে যে কারা লাস্ট কোন টিমে ভালো খেলেছে, আমার টিম অনুযায়ী তাকে দরকার, তখন সে ওর সাথে কন্ট্যাক্ট করে। এই কন্ট্যাক্টের সময় তার বাজার মূল্য বাড়ে এবং কমে। যে ভালো করে না, তাকে ডিমান্ড করে না, তখন সে বুঝতে পারে যে আমার মার্কেট নেই, তখন আমাকে নিজেই কন্ট্যাক্ট করতে হয়। আর যার ডিমান্ড থাকে তাকে কিন্তু খুঁজে নেয়, এটা দেশে হোক এবং বাইরের হোক। এই হলো ব্যাপারটা। তাহলে মার্কেট যাচাইয়ের ব্যাপারটা আসলে ইন্টারন্যাশনাল থেকেই হয়। ইন্টারন্যাশনাল পারফর্ম করলে আপনি বাইরের দেশের মাঠে যদি, কিন্তু আমরা দেখছি যে বিগত সময়ে ক্লাবগুলোর যে চাহিদা ছিল খেলোয়াড়দের নিয়ে টানাটানি, এখন সেই প্লেয়ারের দামটা অনেকটাই আসলে কমে গেছে, দেশের বাজারেই বলি না কেন। এই দামটা কমার পেছনে আসলে কারণটা কি? কারণ তো এটা ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কিছু নাই, এটা হলো আমাদের দেশের সার্বিক অবস্থান, রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যে সার্বিক পরিস্থিতি, সেখানে ক্লাবগুলি কিন্তু ডোনেট হিসেবেই চলে। যারা ডোনেট করে তারা দেশের বিজনেস এবং বড় বড় মাল্টিমিলিয়ন যারা স্পন্সর করে তাদের উপরে চলে। তো তাদের যখন মার্কেট ভালো না, তখন টিমের বাজেটই ভালো না, তখন প্লেয়ারও আলটিমেটলি এটা মেনে নেয়। পারফর্ম ভালো করলেও কন্ট্যাক্টের ব্যাপারে তখন তাকে ছাড় দিতে হয় পরিস্থিতির ব্যাপারে। এবং যখন পরিস্থিতি ভালো হয়, ক্লাবে যখন বাজেট ভালো থাকে, তখন কিন্তু কন্ট্যাক্ট অটোমেটিকলি একটা প্লেয়ারকে 3 জন নক করবে, নক করলেই তখন বোঝা যাবে যে হ্যাঁ 3টা টিম, তাহলে আমি ডিমান্ডটা রাখতে পারি। যখন আমি সত্য এবং সেতত্ব নিজেদের সাথে একটা টিমের সাথে একটা প্লেয়ারই কন্ট্যাক্ট হচ্ছে, তখন সে কিন্তু আর অল্টারনেট তো নেই যে আমি না খেলতে চাই, আমাকে এই টাকা বলেছে, আমি অন্য জায়গায় চলে যাব, কারণ আমার তখন ডিমান্ড আছে বা আরেকজন আমাকে নিতে চায়। তো এই ডিফারেন্সটা হলো এরকম। সার্বিক পরিস্থিতি এটা আস্তে আস্তে ভালো হবে, তখন আবার সামনে প্লেয়াররা আরও বেশি মূল্যায়ন করবে এবং মূল্যায়ন পাবে। আর আমরা একটু দেখতে চাই যে বিদেশি ফুটবলারদের বাজার মূল্যটা কেমন। আপনি বলছিলেন যে দেশি প্লেয়ারদের মূল্য না থাকলেও ট্রান্সফার মার্কেটে আমরা বিদেশি প্লেয়ারদের মূল্য দেখি, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যারা বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন। শুরুতেই তারিক কাজীর কথা যদি একটু বলতে চাই, বর্তমানে 1,25,000 ইউরো ছিল 2025 সাল পর্যন্ত, 2026 সালে সেটা বেড়েছে 25 লাখ ইউরো বেড়েছে। জয়ান আহমেদ, তিনি বর্তমানে একটি ক্লাবের হয়ে সংযুক্ত আরব আমিরাতের একটা তৃতীয় বিভাগের ক্লাবের হয়ে খেলছে। যেহেতু 50,000 ইউরো, বয়সটাও তার কম, মাত্র শুরু, সেক্ষেত্রে 50,000 ইউরো মনে হয় তার সাথে ঠিক আছে। হামজা চৌধুরী বাংলাদেশের পোস্টার বয় হিসেবে বর্তমানে পরিচিত, তার
2025 সালে ছিল 4.5 মিলিয়ন ইউরো, 2026 সালে সেটা হয়ে গেছে 4 মিলিয়ন ইউরো। কাজিম শাহ 1,75,000 ইউরো, সেটা হয়ে গেছে 2026 সালে 2 লাখ ইউরো, সেটা তার ক্ষেত্রে বেড়েছে। সমিত সোম কানাডিয়ান লিগে খেলে থাকেন, তার 2025 সালে ছিল 1,50,000 ইউরো, 2026 সালে হয়েছে 1,75,000 ইউরো। আমরা এই কার্ডটার মধ্যে দেখছি যে কিছু খেলোয়াড়ের সংখ্যাটা বেড়েছে, প্রাইজ মানিটা কিছু কমেছে। আরেকজন আছে ফাহমিদুল ইসলাম আমাদের, তিনি ওই ইতালির একটা ক্লাবে খেলেন, 25,000 ইউরো ছিল 2025 সালে, 2026 সালে সেটা 10,000 ইউরোতে নেমে গেছে। মানে অনেক পার্থক্য হয়ে গেছে তার খেলার মানে। নাকি আমরা বাংলাদেশ এই প্রভাবটা আসলে কিভাবে পড়ে? বাংলাদেশ মানে দল হিসেবে যখন খেলে বা দেশ হিসেবে যখন খেলে, সেইটাই তো আসলে বিশ্ব পরিমণ্ডলে, বিশ্ব ফুটবলে আসলে এটা নজরে আসে। যেমন ছোট্ট পোস্টার পর বাংলাদেশের এখন সবচেয়ে হাইলাইটস এবং মিডিয়া সব ফোকাস করেছে হামজা চৌধুরী 25 এবং 26-এ কেন কমেছে, এটা ছোট উদাহরণ দিলে সব ব্যাখ্যাটা বোঝা যাবে। তার টিম ইপিএলে খেলতো, লেস্টার সিটি, যারা লাস্ট 4 বছর আগেও ইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে, 132 বছর রেকর্ড, সেই জায়গার টিম 4 বছরের মধ্যে তারা নেমে চলে আসছে এখন সেকেন্ড ডিভিশনে, ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনে চলে গেছে। তো সেখানে সেই প্লেয়ারগুলি যারা পারফরমেন্স করে, যদি তাদের পারফরমেন্সই ভালো হয় তাহলে টিম উপরে থাকবে। যেহেতু ভালো নাই, রেলিগেশন নেমে গেছে, রেলিগেশন টিম মানে তাদের পারফরমেন্সে সন্তুষ্ট না, টিম পারফর্ম করতে পারছে না, তাহলে প্লেয়ারদের পারফর্ম ভালো না। সেই হিসাবে টিমের এই র্যাঙ্কিং আপ ডাউন, এটার উপরে প্লেয়ারের উপরে প্রভাব পড়ে এবং ওই প্লেয়ার কেউ কিনতে চায় না। তো এইটাই হলো রেজাল্ট, যে তার টিম নেমে গেছে প্রিমিয়ার ডিভিশন থেকে, তার পারফর্ম ভালো না। সে কিন্তু ক্যাপ্টেন, এবং আমরা ইন্ডিভিজুয়াল দেখছি যে আমি নিজেও খেলা দেখি, অনেক ভালো পারফর্ম করছে, কিন্তু মার্কেট ভ্যালুতে গেলে তাকে অন্য টিমরা নিচ্ছে না। এটা রক্সি ভাই বাংলাদেশের মানে প্রেক্ষাপটে আসলে এই প্রভাবটা পড়ে কিনা? বাংলাদেশে দেখা গেছে যে 2025 সালে তার ইন্ট্রো হয়েছিল বাংলাদেশে, তারপর থেকে আসলে বাংলাদেশে তার বাজার মূল্যটা আসলে কমার দিকে ছুটছে কিনা? হ্যাঁ, না, সেটা হলো এখানে পারফরমেন্স দিয়ে কিন্তু ইউরোপের চিন্তা করে না। সে লেস্টার সিটি ইউরোপের লিগ, সে পৃথিবীর সর্বোচ্চ লিগ যেটা ইপিএল লিগ খেলেছে, পৃথিবীর সর্বোচ্চ প্লেয়ারদের ড্রিম থাকে ইংলিশ লিগ খেলার, এবং অনেক বড় প্লেয়ার, অনেক বড় দামি প্লেয়াররাও ইংলিশ লিগের টিম পায় না বা হয় না। এগুলো অনেক ব্যাপার থেকে যে ম্যানেজাররা কালেক্ট করে। সেই হিসেবে দেখা যায় যে কাজিম শাহ বা আপনি সমিত কানাডায় থাকতো, আমরা লাস্ট যেটুকু দেখছি সমিতও কানাডার লিগ শেষ হয়ে গেছে, ওখানে টিম পায়নি, পরে ইংল্যান্ডের একটা টিমের সাথে বাঙালি একজন ওনারের টিম, নতুন কি রোজ জানি নাম, রোজ বোস মনে হয় ওনার নাম, উনি টিম কিনেছে, ওনার টিমে এইবার খেলার কথা। তো সেই হিসাবে এই যে চেঞ্জিংটার ব্যাপার থাকে, এটা ইন্ডিভিজুয়ালি নিজে পারফর্ম করলে তখন একটা প্লেয়ারকে কন্ট্যাক্ট করে, কিন্তু টিম দলগতভাবে পারফর্ম ভালো না করলে তখন ওই টিমের যত ভালো প্লেয়ার থাকে তারও কিন্তু ডিমান্ড এবং মান কমে যায়, তখন এই পারফরমেন্সে বা এই কন্ট্যাক্টের ব্যাপারে অনেক নিচে নেমে আসে। এটাই হলো তারতম্য। আচ্ছা, ফাহমিদুল ইসলাম, আমরা দেখছি যে জায়ন আহমেদ, কিছু বাংলাদেশের একেবারে তরুণ প্লেয়াররা রয়েছেন যারা মাত্র ওটা শুরু করেছেন বা অনেকদিন ধরে আছে। কিউবা মিচেল আছে, আপনাদের ক্লাবে খেলেছিলেন কিছুদিন ধরে। সেক্ষেত্রে এই যে বাজার মূল্য যে আপ ডাউন করা ট্রান্সফার মার্কেটে, এটা আসলে বাংলাদেশের খেলোয়াড়দের ক্ষেত্রে, দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সেটা আসলে কতটুকু মানে প্রভাব পড়ে এই ট্রান্সফার মার্কেটে? ট্রান্সফার মার্কেটে আমরা দেখেছি বাংলাদেশের ফুটবলারদের যারা দেশি প্লেয়ার আছে তাদেরও অ্যামাউন্ট আছে, সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবলারদের বিদেশের লিগগুলোতে আসলে চাহিদাটা কম কেন? না, এখন হলো স্বাভাবিকভাবে আমাদের প্লেয়াররা ওই মানে না, বা ওরা যারা মার্কেট ভ্যালু চিন্তা করে, যে কোচ চিন্তা করে যে আমি আমাদের ইন্ডিয়া প্রফেশনাল লিগ হলে বাংলাদেশি প্লেয়াররা ইন্ডিয়ান লিগেই আইএসএলে নেয় না, তাদেরকে বেটার মনে করে ওরা ওদের লোকাল প্লেয়ার ভালো, এবং বাইরে যারা প্লেয়ার আনবো, যেহেতু এটা কোঠার প্লেয়াররা সবাই চায় উপরে, আমরা যেই দেশে আছে যেই মান আছে তার চেয়ে আরও হাইয়েস্ট লেভেলে কিনতে। আমাদের দেখেন বাংলাদেশেই যখন আমরা প্রফেশনাল লিগ খেলি, আমাদের বসুন্ধরা আমরা ব্রাজিল প্লেয়ার এনেছি, কোস্টারিকার নাম্বার 9কে এনেছি, তারপরে আর্জেন্টিনার প্লেয়ার এনেছি। তো আমরা সবারই চায়, এবং ওই জায়গা মান অনুযায়ী অনেক হাই লেভেলের প্লেয়ার পয়সা দিয়ে যখন আনবো, অনেক টপ আনবো, যেটা আমার রেজাল্ট করবে, এবং ওই প্লেয়ার দিয়ে আমরা চ্যাম্পিয়ন হব। এবার অনেক প্লেয়াররা, বিদেশি প্লেয়াররা বলেন যে তাদের দেশের লিগগুলোতে আসলে তারা কম টাকা পান, যার কারণে বাংলাদেশে খেলতে তারা পছন্দ বেশি করেন। এটা স্বাভাবিক, কারণ যখন ট্রান্সফার করে, এখন ব্রাজিলের সারা ওয়ার্ল্ডে ব্রাজিল আর্জেন্টিনার প্লেয়াররা সারা ইউরোপের সবচেয়ে বেশি মার্কেট, এবং সবচেয়ে বেশি প্লেয়ারের আর্ন, ওদের সবচেয়ে বেশি বাজেট এই প্লেয়ার থেকে আসে। তো সেখানে ব্রাজিলের দেখা যায় একটা প্লেয়ার যেটা চতুর্থ লেভেলের প্লেয়ার, সেটাও কিন্তু বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ারের চেয়ে অনেক উপরের মানে। তো সেটা ওরা প্রমাণ করতে পারে, এবং ওদের যে স্কিল, গড গিফটেড পারফরমেন্সে যে করতে পারে, এবং এই বেসিক স্কিল দিয়ে যে মন জয় করা, এটা টিমের জন্য ওই পজিশনে আমাদের প্লেয়ারে। এবং আরেকটা যেটা অ্যাডভান্টেজ, ফুটবলে কিন্তু ফিজিক একটা বড় ব্যাপার। ফিজিক্যালিটির জন্য আমরা আফ্রিকান প্লেয়ার আনি, আফ্রিকান প্লেয়াররা আমাদের দেশি প্লেয়ারের চেয়ে অনেক সুঠাম এবং অনেক পাওয়ারফুল থাকে। তো আপনাকে ফুটবল জেতার জন্য কিছু কিছু পজিশনে আছে সেখানে ফিজিকটা অনেক বেশি দরকার, সেই পজিশনের প্লেয়ারগুলো আমরা তখন ওই রকম সুঠাম দেহ, আফ্রিকান প্লেয়ারের চ্যালেঞ্জ, স্ট্রেংথ বেশি, পাওয়ার বেশি, তখন ওই প্লেয়ারগুলো কিনি। তো এই জায়গাগুলোতে
আপনার ডিফারেন্স হয়েই যাচ্ছে। তো মান প্লেয়ারদের থেকে তখন ওই পারফরমেন্স হলেও তখন ওই বাইরের প্লেয়াররা ওদের দেশে নাই, কিন্তু এশিয়ার এইসব দেশে এসে তখন ওরা ভালো বেতন পায় এবং আর্ন করতে পারে। রক্সি ভাই, কেন বাংলাদেশের ফুটবলাররা বিদেশের থেকে আসলে টাকাটা মানে বেশি আর্ন করতে পারছে না, কেন বিদেশিরাই আসলে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে, এই আলোচনাটা আমরা করব বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। আর রক্সি ভাই, আপনি বলছিলেন যে ক্লাবের ফুটবলারদের কি অবস্থা, বিশেষ করে যখন বাইরের দেশ থেকে নিয়ে আসা হয় তখন দেখা যায় তারাই আসলে দেশ থেকে টাকাটা নিয়ে চলে যায়। এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের ফুটবলাররা কেন ওই জায়গায় আর্ন করতে পারছে না? এবং আরেকটি বিষয় আপনি বলেছিলেন যে তারা ফিজিক্যালি খুব বেশি স্ট্রং না। এটার জন্য কি আসলে ফুটবলাররা দায়ী, নাকি ক্লাবের আসলে কিছুটা দায় রয়েছে? না, আসলে এই যে আপনি বাইরে থেকে বলছেন যে প্লেয়াররা এসে টাকা নিয়ে যায়, এটা সারা ওয়ার্ল্ডের নিয়ম। প্রফেশনালি আপনাকে কিছু কোঠা আছে, যেন আপনি ফরেন প্লেয়ার খেলাবেন, তো ফরেন প্লেয়ার জন্য 4টা কোঠা বা 3টা কোঠা যদি থাকে, তো যে চ্যাম্পিয়ন হতে চায়, যার বাজেট ভালো, সে কিন্তু ফরেন, সারা ইউরোপের সবচেয়ে টপ টিম, সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হচ্ছে রিয়াল মাদ্রিদ, এই বছরে একটাও ট্রফি পায়নি। তো সে এখন অনেক বেশি বাজেট নিয়ে নেমেছে, এই ওয়ার্ল্ড কাপে যারা বেটার ফুটবল খেলবে তাদেরকে কিনবে। তো এটাই ধারাবাহিকতা এবং বাস্তবতার নিয়ম। আর নিজের দেশে, আমার দেশে কেন পায় না? সবাই পায়। আপনি চিন্তা করেন, লাস্ট 4-5 বছর ধরে বসুন্ধরা সব প্লেয়াররা টপ পেয়েছে, কারণ তারাই বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে। এইটা নিজেকে প্রফেশনাল হতে হবে। ফিজিক্যালিটি সবসময় অ্যাডভান্টেজ না, কিছু বৈশ্বিক এবং পারিপার্শ্বিকতার ব্যাপার থাকে, যেটা বাইরের দেশের হিউম্যানিটি এবং ওয়েদারে যাদেরকে অ্যাডভান্টেজটা দেয়, যে ফিজিক্যালিটি স্ট্রং বা ফিজিক্যালি অনেক বেশি মাসেল পাওয়ার থাকে, এটা ডিফারেন্স হয়ে। কিন্তু আমি যদি স্পোর্টসম্যান হই, আমি ছোটো থেকে বিল্ড আপ হয়ে আমার চিন্তা ধারণা থাকে আমি প্রফেশনাল হবো, তাহলে আমি ওই পর্যায়ে আমার যা আছে সেখানে আমি কী দরকার স্ট্রং হওয়ার, সেই জিনিসগুলি আমি চার্ট মেনটেন করে আমি খাওয়া দাওয়া মেনে আমি প্রফেশনাল হব, তাহলেও আমি দেশের হাইস্ট লেভেলের প্লেয়ার, হাইস্ট পয়েন্ট পেতেই পারি। অ্যান্ড ফরেনের সাথে আমার ডিফারেন্স হবে, সেটা ফরেন অন্য দেশের অন্য মানের প্লেয়ার দেখে তারা ডিফারেন্স করে। বাংলাদেশে সেরা প্লেয়ার আছে না, তা আমরা প্রমাণ করেছি লোকাল প্লেয়াররাই বাংলাদেশের ফরেনদের সাথে, অপোনেন্ট টিমের 5 জন ফরেনার, তারপরে বসুন্ধরা 1 জন ফরেন নিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তাহলে আমাদের প্লেয়ারদের গতি এবং এই প্লেয়াররাই বাংলাদেশের টিমে খেলছে। কিন্তু তাকে প্রফেশনাল মেন্টালিটি হবে, খেলার বাইরে এবং ভিতরে সবসময় তাকে চিন্তা করতে হবে, আমি প্রফেশনাল প্লেয়ার, আমার থেকে কি দিতে হবে এবং কি পেতে হবে। এই কারণে কি বিদেশের মাটিতে, বিদেশের লিগগুলোতে বাংলাদেশি প্লেয়ারদের দামটা আসলে কম কিনা? অবশ্যই, যেহেতু আমি পারফরমেন্স যদি চিন্তা করে, বিদেশের কোনো টিম যদি আমাকে কিনতে, কোনো প্লেয়ার নিতে চায়, তাহলে তাকে চিন্তা করে আমার ওই দেশের প্লেয়ারের চেয়ে বেটার কিনা। যখন বেটার পারফর্ম করে তখন আমি তাকে আর্ন করব, সেই হিসাবে তখন দেশের পারফরমেন্সের প্লেয়ার আমরা তখন নিয়ে আসি। কারণ এখানে আমাদের পরীক্ষিত হয়েছে, লাস্ট সাফের কোঠা ছিল, এখানে আমাদের ব্রাদার্স ইউনিয়ন বা পুলিশ বা তারা এশিয়ান মানের প্লেয়ার নিয়েছে, নেপাল থেকে, ভুটান থেকে প্লেয়ার নিয়েছে। তো নেপাল আর ভুটানের লিগ আর বাংলাদেশের লিগ, ইন্ডিয়ার পরে বাংলাদেশের লিগ মান, পয়সা সব দিক থেকে বেটার। এবং ওরা আসার পর যেই সব ক্লাবে খেলেছে, তারা কিন্তু তাদের পারফরমেন্স করতে পারেনি, তারা তাদের নিচের দিকেই আছে। আর যারা বেটার প্লেয়ার কালেক্ট করেছে, বেটার পারফরমেন্স করেছে ন্যাশনাল প্লেয়ার, তারা কিন্তু দেখেন উপরের স্তরে আছে, 1, 2, 3-এ আছে। এইটাই তারতম্যটাকে, এখানে পার্থক্যটাকে বুঝিয়ে দেওয়া যেতে পারে। রক্সি ভাই, জাতীয় দল থেকে আমরা একটু বয়সভিত্তিক দল, বয়সভিত্তিক ঠিক বলা যাবে না, বাংলাদেশের একেবারে সিনিয়র যেটা অলিম্পিক, বাংলাদেশের অলিম্পিক দল বলা হয়, প্লেয়ার বেশি, সেটা আমরা বাংলাদেশ দল আসলে হিসেবে বলতে চাই। আর সেক্ষেত্রে তারা কিন্তু মালদ্বীপের 4 জাতীয় টুর্নামেন্টের জন্য পারফরমেন্স করছে। পাকিস্তান এবং আফগানিস্তানের বিপক্ষে তারা 2টা ম্যাচ খেলে ফেলেছে, 2টাই গোল শূন্য ড্র, 1-1 করে পয়েন্ট, 2টাই আসলে তারা 3 নাম্বার পজিশনে রয়েছে। এখন আমাদের প্রশ্ন সেটা হচ্ছে, মালদ্বীপের বিপক্ষে 7 জন যখন খেলবে তখন তারা ফাইনালে যেতে পারবে এমন একটা দল, সেটা আমাদের আসলে প্রশংসা করতেই হবে। কারণ আফগানিস্তান, পাকিস্তান বা মালদ্বীপ সবারই আসলে সিনিয়র লেভেলের দল। যেহেতু আমাদের সান মেরিনোর বিপক্ষে ম্যাচ, আমরা দলটা পাঠাতে পারিনি, পুরোপুরিভাবে পাঠাতে পারিনি, সেক্ষেত্রে এই দলটা পারফরমেন্স নিয়ে আপনি খুশি কিনা? অবশ্যই। আমরা যেটাকে চিন্তা করে, হঠাৎ করে আমাদের 2টা টুর্নামেন্ট, এই প্রথমে কিন্তু মালদ্বীপ খেলতে যাওয়ার কথা ছিল সিনিয়র টিম নিয়ে। মালদ্বীপের আমাদের সাথে বন্ধুত্ব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এদের 75 বছর পূর্তি, সেখানে একটা ভালো টিম যাবে, খেলবে, ওরা করেছে। তো এর মধ্যে আমাদের ইউরোপের টুর্নামেন্ট এই একটা ম্যাচ কনফার্ম হয়, তখন যেহেতু সান মেরিনো আরও বড় দেশের এবং সেখানে র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার থাকে, এটা। আর মালদ্বীপের টুর্নামেন্ট হলো সৌজন্যমূলক বা ফ্রেন্ডলি এটা টুর্নামেন্ট। তো সেখানে যাদেরকে পাঠানো হয়েছে, এরাও কিন্তু সবাই পরীক্ষিত এবং সবাই কিন্তু লোকাল লিগে পারফর্ম করেই গিয়েছে। অলমোস্ট সিনিয়র প্লেয়ার নাই বা সিনিয়র প্লেয়ার দরকার নাই, উঠতি প্লেয়ার। এবং 23 টিম যদি বলা হয়, তাহলে 23 টিমের জন্য এরা হলো বেস্ট পারফর্মার এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্লেয়ার এরা। সিনিয়র প্লেয়াররা আলটিমেটলি যখন সরতে থাকে বা জায়গা চলে যায়, তখন কিন্তু এরাই জায়গা করে নেয় পারফরমেন্স করার জন্য সবচেয়ে বেটার পারফরমেন্স। এবং এখানে যারা ভালো করবে, আলটিমেটলি এখানে অনেকগুলি প্লেয়ারই আবার সিনিয়র টিমে
ইন করবে, এভাবেই কিন্তু চলতে থাকে। তো আমি এবং এর মধ্যে অনেকে আবার রয়েছে যারা এরই মধ্যে জাতীয় দলে খেলেছে, তাদের অভিষেক হয়ে গেছে। যখন জনি ছবি দেখাচ্ছে, তারপর এখানে মানিক মোল্লা, এরা অলরেডি সিনিয়র টিমে পারফরমেন্স, শ্রাবণ গোলকিপার, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সিনিয়র টিমের গোলকিপার ছিল, এরা খেলে আসছে পরীক্ষিত। তো সেই জায়গা থেকে এই টিমটার দুটো ম্যাচেই যা দেখেছি সেখানে তারা ভালো পারফর্ম করেছে এবং তাদের ডু অর ডাই 7 তারিখে ম্যাচ। এবং লোকাল যে মালদ্বীপ তারা 2 ম্যাচে হেরেছে, পাকিস্তান এবং আফগানিস্তান। মালদ্বীপের সাথে জিতলেই আমরা ফাইনালে যেতে পারবো। মারুফুল প্ল্যান অনুযায়ী মারুফুল হক কোচ ভালো একটা টিম সাজিয়েছে। এখন জেতার জন্য যে দরকার সেখানে তাকে ওই পারফরমেন্স করতে হবে। তো সেইখানে প্ল্যান 2 বা 3 তার আর ভিতরে আছে, যেটাকে দিয়ে আমাদের মালদ্বীপের সাথে জিততে হবে। সেটা ডু অর ডাই ম্যাচ। মালদ্বীপ লোকাল ম্যাচ হিসাবে 2 ম্যাচে হেরে তারা আউট অফ টুর্নামেন্ট। হ্যাঁ, ফাইনালে তাদের কোনো সুযোগই নাই। 3 পয়েন্টে যাবে না, 4 পয়েন্টে যাবে। অলরেডি পাকিস্তান এবং আফগানিস্তানের একটা ড্র একটা জয়, তারা 4-এ আছে। বাংলাদেশ আছে 2টা ড্রতে 2। যদি মালদ্বীপের সাথে জিতে 5, তাহলে একটা কনফার্ম হবে। এবং পাকিস্তান আর আফগানিস্তানের লাস্ট খেলা, তো সেই হিসাবে একটা টিম আউট হবে, একটা টিম যাবে। ড্র করলেও বাংলাদেশের সময় সুযোগ বেশি। বাংলাদেশ এখনো কোনো গোল রিসিভ করে নাই, ওরা গোল করেছে, গোল খেয়েছে। তো এই জায়গায় বাংলাদেশের প্লাস পয়েন্ট আছে। সেক্ষেত্রে যদি ওই ম্যাচটাতে ড্র হয়ে যায় তাহলে তো 5-5 হয়ে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে। আমি গোল ব্যবধানের কথা বলছিলাম যে 2টা ম্যাচেই বাংলাদেশ কিন্তু একটা গোলও করতে পারেনি এবং সবশেষ যেটা আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ, সেখানে প্রথমার্ধে দ্বিতীয়ার্ধে বারংবার আসলে চেষ্টা করে সফলতা পায়নি। এই যে ফিনিশারের যে অভাবটা, সেটা কি বাংলাদেশ জাতীয় দল তো আমরা দেখতে পাচ্ছি, বয়সভিত্তিক দল থেকেই তো আসলে পিক করার কথা, সেখানেও আসলে সেই দক্ষতাটা আমরা দেখতে পাচ্ছি না। এটা কি ভোগাবে কিনা বাংলাদেশ দল? এটা তো স্বাভাবিক। ফুটবল গোলের খেলা, গোল এর অনেক সুযোগ পেয়েছে। আমরা লাস্ট ম্যাচেও দেখেছি 2টা ভালো সুযোগ পেয়েছে, কিন্তু এক্সপিরিয়েন্সের অভাবে বা নাম্বার প্রপার 9 বা আমরা ওইভাবে খেলতে পারছি না দেখেই আমাদের এখন গোল হচ্ছে না। তারপরে আমি এখানে চিন্তা করছি, এবং মারুফুল যাকে খেলিয়েছে মোহামেডানে, সেদিন আমি বলতে চেয়েছিলাম সৌরভ দেওয়ান, এবং খুব ভালো খেলেছে। লাস্ট মোহামেডানের সেকেন্ড লিগে সবগুলি ম্যাচ খেলেছে। ফরেন প্লেয়ার ইনজুরি থাকা থেকে তাকে সুযোগ দেওয়া হয়েছিল এবং সে প্রমাণ করেছে। 5টা গোল করেছে, 3টা অ্যাসিস্টও আছে। তো এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা প্রথম ব্যাপার, বাইরে যায় খেলা, এই খাপ খাওয়ানো, অ্যাডজাস্টমেন্ট এবং এই টিম কম্বিনেশনের একটা বড় ব্যাপার। তোকে সুযোগ দিলে ভবিষ্যতে সে ভালো স্ট্রাইকার হিসেবে কাজ করবে। সৌরভের পর চেঞ্জিংয়ে আলামিনকে নামিয়েছে, সেও দেখেছি ভালো করছে। নিশ্চয়ই রক্সি ভাই, যেই ঘাটতিটা আমরা দেখছি, নিশ্চয়ই আসলে সময়ের প্রেক্ষাপটে সেই ঘাটতিটা কাটিয়ে উঠবে বাংলাদেশের ফুটবলাররা এবং জাতীয় দলে আসলে সেটা সম্পূর্ণভাবে শক্তিশালী একটা দলে রূপ নেবে। আর রক্সি ভাই, এতক্ষণ এত সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।